নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো এরপর থেকে আমরা এই চ্যানেলে বিভিন্ন যে পরীক্ষা হয়, বিশেষ করে আমাদের মাধ্যমিক 2027 লক্ষ্য করে আমরা বিভিন্ন সাজেশন তৈরি করেছি এবং আজকের এই প্রথম ভিডিওতে আমরা ভূগোলের সাজেশনগুলো দেখে নেব। এবং বিশেষ করে এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে বা উত্তরগুলো, সেগুলো কিন্তু বারবার মাধ্যমিক পরীক্ষাতে এসেছে, অর্থাৎ এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই পারলে নোট করে নিতে পারো এবং তোমরা দেখেও নিতে পারো, এবং অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো আর বিশেষ কিছু না বলে চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন? উত্তর হচ্ছে, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির প্রভাবে মেঘ, ঝড়ঝঞ্ঝা, কুয়াশা, বৃষ্টি ও তুষারপাত প্রভৃতি যাবতীয় ঘটনা এই ট্রোপোস্ফিয়ারেই ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হচ্ছে, বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে পাশাপাশি গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে। যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে গড়ে ওঠা ব্যাটারি, কাঁচ, প্লাস্টিক, ফোম প্রভৃতি শিল্পকে অনুসারী শিল্প বলা হয়। এখানে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে, এগুলো কিন্তু মিক্স করে করা হয়েছে, মানে তোমাদের পুরো বই থেকে মাধ্যমিক 2027কে টার্গেট করে কিন্তু করা হয়েছে, কোনো চ্যাপ্টার ওয়াইজ নয় কিন্তু। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দুন উপত্যকা বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, উত্তরাখণ্ডে শিবালিক ও হিমালয়ের মাঝে যে গঠনগত উপত্যকা রয়েছে তা হলো দুন উপত্যকা, যেমন দেরাদুন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো, অর্থাৎ কেন দরকার এই বজ্র ব্যবস্থাপনা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, পরিবেশকে রক্ষা করা। পরিবেশের অজৈব উপাদান জল, মাটি, বায়ু বজ্রের কারণে দূষিত হয়, তাই পরিবেশকে দূষণমুক্ত করতে বজ্র ব্যবস্থাপনা অত্যাবশ্যক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। পরিবেশের জীবজ উপাদানগুলি বজ্রের কারণে ক্ষতিগ্রস্ত হয়। রাসায়নিক বিষাক্ত বজ্র দেহে রোগের প্রাদুর্ভাব ঘটায়, ক্ষতিকারক প্রাণীর সংখ্যা বৃদ্ধি করে, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত করে, তাই বাস্তুতন্ত্রকে বাঁচাতে বজ্র ব্যবস্থাপনা আবশ্যক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, জীববৈচিত্র্য রক্ষা। পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীকুল নিয়ে যে জীববৈচিত্র্য গড়ে ওঠে তা বজ্রের কারণে বিনষ্ট হয়। জীববৈচিত্র্য রক্ষা করতে বজ্র ব্যবস্থাপনা প্রয়োজন। পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে? উত্তর হচ্ছে, হুগলি নদীতে। এরকম কিন্তু আরও নদী রয়েছে, যেমন মাতলা নদী, মাতলাতেও কিন্তু বান ডাকে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের ধান গবেষণাগার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে, ওড়িশা রাজ্যের কটকে। চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তার আগে এখানে একটা কথা বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে চা চাষ হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা যে চা, তা স্বাদ ও সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত। চা উৎপাদনে ভারতে প্রথম হচ্ছে আসাম। আসাম রাজ্য কিন্তু চা চাষে প্রথম চা উৎপাদনে। যদি আমরা কি বলবো, আয়তনে দেখি বা চায়ের পরিমাণটা দেখি আর কি, পরিমাণে হিসাব করি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সবুজ বিপ্লবের ফলে ভারতের কী চাষে প্রভূত উন্নতি হয়? উত্তর হচ্ছে, গম। উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলি খুবই উপকৃত হয়েছিল এই সবুজ বিপ্লবের ফলে। ICAR এর পুরো নাম কি? উত্তর হচ্ছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম? উত্তর হচ্ছে, দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য। 11 নম্বর, এখানে তোমাদের আমি যে ভূগোল বইয়ের শেষের চ্যাপ্টার, সেখান থেকে প্রশ্ন রেখেছি। সংবেদন বা সেন্সর বলতে কী বোঝো? সেন্সর হলো এক প্রকার ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে। এর সাহায্যে পৃথিবীর বিভিন্ন স্থান সংবেদন করা হয়। এই যন্ত্রের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরতে সাহায্য করে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হচ্ছে, 1 নম্বরে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সুনির্দিষ্ট স্কেল অনুযায়ী প্রস্তুত হয় এবং মানচিত্রগুলি মাঝারি অথবা বৃহৎ স্কেলের মানচিত্র। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মানচিত্রগুলি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তার সুনির্দিষ্ট। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন চলো দেখে নিই, প্রপাতকূপ কাকে বলে? জলপ্রপাতের
জল প্রবলভাবে যেখানে পড়ে সেখানে বিশালাকার হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয়, একে প্রপাতকূপ বলে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার। উত্তর হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা কিন্তু জিকেতেও কিন্তু এই প্রশ্নটা ছোটবেলায় দেখেছো, তো চলো দেখে নিই। ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর হচ্ছে আর্যভট্ট। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? উত্তর হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, যেটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে? উত্তর হচ্ছে পক প্রণালী। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে রাঁচি। খুবই সোজা প্রশ্ন। চলো একটা বড় প্রশ্ন এখানে দেখে নিই। ভারতের চা চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তাহলে চা চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 1 নম্বরে আমরা দেখে নেব জলবায়ুর যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলোতে। তাপমাত্রা, চা ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের ফসল, গাছের বৃদ্ধির জন্য গড়ে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বা তুষারপাত চা চাষের পক্ষে ক্ষতিকর। বৃষ্টিপাত, বার্ষিক প্রায় 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। তবে মনে রাখতে হবে চা গাছের গোড়ায় জল জমলে গাছ পচে যায়, তাই বৃষ্টিপাত সারা বছর ধরে সমভাবে হওয়া প্রয়োজন। আর্দ্রতা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকা চা পাতার বৃদ্ধির জন্য খুব ভালো। 2 আমরা মাটি দেখে নিই। চা চাষের জন্য লৌহ ও হিউমাস সমৃদ্ধ উর্বর ও গভীর দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। মাটির প্রকৃতি মৃদু অম্লধর্মী, পিএইচের মান 4.5 থেকে 5.5-এর মধ্যে হওয়া চাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিরূপ দেখে নিই। চা গাছের গোড়ায় জল জমলে তা গাছের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, তাই পাহাড়ি বা উচ্চভূমির ঢালু জমি চা চাষের জন্য শ্রেষ্ঠ। পাহাড়ি ঢাল বেয়ে বৃষ্টির জল সহজে গড়িয়ে যেতে পারে, জল জমার চান্স থাকে না। উচ্চতা, সমুদ্র পৃষ্ঠ থেকে সাধারণত 600 থেকে 2000 মিটার উচ্চতায় চা ভালো জন্মে, তবে উচ্চ পাহাড়ি অঞ্চলে যেমন দার্জিলিং তুলনামূলক ধীর বৃদ্ধির জন্য চাষের গন্ধ বা সুবাস অনেক বেশি উন্নত হয়। ছায়া গাছ, চা গাছ আংশিক ছায়া পছন্দ করে। প্রখর রোদ ও অতি তীব্র তাপমাত্রা থেকে চা গাছকে রক্ষা করতে এই গাছগুলো ঢাল হিসেবে কাজ করে। লাস্ট প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এখানে বেশি কিছু না রেখে প্রথমে 1 নম্বর পয়েন্টে আমরা চলো দেখে নিই। অতিরিক্ত জনসংখ্যার চাপ, নগরায়নের যে সমস্যাগুলো। 1 নম্বর, শহরে কাজ ও সুযোগের জন্য বেশি মানুষ আসায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এখানে 2 নম্বর পয়েন্ট আগে বলা রাখি যে বড় বড় শহরগুলো রয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি, এইসব শহরে কিন্তু বস্তি এবং বস্তিতে বসবাসকারী মানুষের সংখ্যা কিন্তু প্রচণ্ড বেশি। অনেক মানুষ দরিদ্র হয় বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হয়। এটা হচ্ছে বস্তি এলাকার সমস্যা, এবং এই বস্তি এলাকাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জনঘনত্ব বেশি, এবং এই কারণে তাদের যে পানীয় জল বা তাদের যে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও কিন্তু খুবই শোচনীয় অবস্থা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেকারত্ব সমস্যা। সব মানুষের জন্য পর্যাপ্ত কাজ না থাকায় শহরেও বেকারত্ব বাড়ে কিন্তু। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যানজট বৃদ্ধি। যদি মানুষের জনসংখ্যাটা বেশি হয় তাহলে যে রাস্তাঘাটে কিন্তু যানজট বাড়বেই। অতিরিক্ত গাড়ি ও মানুষের কারণে রাস্তায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। দূষণ বৃদ্ধি, বায়ু, জল, শব্দ দূষণ শহরে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে গ্রামের তুলনায়। এই বায়ু, জল, শব্দ দূষণ কিন্তু শহরে চিরকালই বেশি। পানীয় জলের অভাব, বাড়তি জনসংখ্যার কারণে বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দেয়, এবং গ্রীষ্মকালে কিন্তু তা আর প্রচণ্ড পরিমাণে বেশি দেখা দেয় এবং দেখাও যায়। 7 নম্বর হচ্ছে আবাসনের সমস্যা। জনসংখ্যা বেশি হলে বসবাস করার জমি সেটাও কমে যায়। সব মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থান না থাকায় অনেকেই সমস্যায় পড়ে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে পয় নিষ্কাশনের সমস্যা। অনেক শহরে উন্নত নিকাশ ব্যবস্থা না থাকায় জল জমে ও রোগ ছড়ায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধ বৃদ্ধি। বেকারত্ব ও দারিদ্র্যের কারণে শহরে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বাড়তে পারে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সবুজ পরিবেশের অভাব। নগরায়নের ফলে গাছপালা ও খোলা জায়গা কমে যায়, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে শিখে সহজেই, এবং আমার নাম প্রদ্যুৎ মাহাতো। তো তোমরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবে। এতে আমার পরিশ্রম করার যে ইচ্ছা শক্তিটা সেটা কিন্তু বাড়বে এবং তোমাদের জন্য আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো, যাতে তোমাদের মাধ্যমিক যে 2007 হয় সেখানে তোমরা ভালো ফল করতে পারো। এবং এই তো কিছুদিন আগে মাধ্যমিক 2026-এর রেজাল্ট বেরিয়েছে, অনেকে ভালো রেজাল্ট করেছে। তো এখন আমাদের হাতে অনেক সময়, তো তাহলে অবশ্যই কিন্তু আমরা সিলেবাসটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারবো আশা করছি। তো আর বিশেষ কিছু বলছি না, আজকের মতো এতটাই ছিল। নমস্কার।